টেস্ট ম্যাচ জিততে হলে বুকে আর একটু সাহস থাকতে হয়, নিজেদের উপর কনফিডেন্ট থাকতে হয়, নিজেদের বোলারের উপরে কিংবা ব্যাটসম্যানের উপরে কনফিডেন্ট থাকতে হয়। বাংলাদেশ দল কিছু কিছু বাংলাদেশ দল ভালো খেলেছে, আমি বলছি না বাংলাদেশ দল খারাপ খেলেছে, বাংলাদেশ দল ভালো খেলেছে, কিন্তু কিছু কিছু জায়গায় বাংলাদেশ দল আরেকটু সাহসিকতা যদি দেখাতে পারত তাহলে রেজাল্টটা ড্র না হয় বাংলাদেশের ফরে আসতে পারত, সম্ভাবনা ছিল। সাদাকে সাদা কালোকে কালো বলিব, সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার প্রথম টেস্ট ম্যাচ ড্র হয়েছে, তবে বাংলাদেশ দল শ্রীলঙ্কার চাইতে বেটার ক্রিকেট খেলেছে, এটা মানতে হবে। বাংলাদেশ দল লাস্ট কিছুদিন যেভাবে খেলছিল সেই খোলস থেকে বেরিয়ে এসে বাংলাদেশ দল ভালো খেলেছে এবং টোটাল টেস্ট মেজাজ যেটাকে বলে বাংলাদেশ দল সেটা কিন্তু প্রদর্শন করেছে। বিশেষ করে ব্যাটিংয়ে বাংলাদেশ দল ছিল এক কথায় আউটস্ট্যান্ডিং, এবং লাস্ট দিকে এসে বাংলাদেশ দলের স্পিনাররা বিশেষ করে নাইম হাসান যেভাবে বল করেছে এক কথায় আউটস্ট্যান্ডিং। সেকেন্ড ইনিংসে বল করতে এসে তাইজুল ইসলাম 3টা উইকেট নিয়েছে, আউটস্ট্যান্ডিং। ৭৪ রানে তাদের 4 উইকেট, এক পর্যায়ে 48 রানে তাদের 4 উইকেট ফেলে দিয়েছিল। বাংলাদেশ দলের কথা বলছিলাম যে একটু সাহসিকতা দেখালে ভালো হতো, সেই জায়গাটা কোথায় এটা পরে আসছি। ব্যাটারদের একটু প্রশংসা করতে হয়। নাজমুল হোসেন শান্ত 2 ইনিংসে সেঞ্চুরি পেয়েছে, 148 প্রথম ইনিংসে এবং সেকেন্ড ইনিংসে 125 রান, আউটস্ট্যান্ডিং খেলেছে। জানি নাজমুল হোসেন শান্ত পরবর্তীতে কোনো ওয়ানডে কিংবা কোনো টি-20তে যখন খেলবে, যখনই সে ডাক মারবে তখনই তাকে ঘিরে গালাগালি শুরু হয়ে যাবে, মিডিয়াগুলো তাকে ঘিরে গালাগালি শুরু করে দেবে। কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে, ভিউ ব্যবসায়ী, তারা ওকে নিয়ে গালাগালি ও কথ্য ভাষায় ট্রল করা শুরু করবে। এতে নির্বাচক মণ্ডলী কি দায় এড়াতে পারে? এড়াতে পারে না। একটা প্লেয়ার যখন একটা ফরম্যাটে ভালো করে তাকে সব ফরম্যাটে দলে অন্তর্ভুক্ত করার তো প্রয়োজন নাই। নাজমুল হোসেন শান্ত টি-20তে কখনোই তার রান নাই, তাকে কেন টি-20 স্কোয়াডে রাখতে হবে? সে টেস্টে ভালো করেছে, এর আগেও সে ভালো করেছে, ওয়ানডেতে সে ভালো করেছিল, ওয়ানডেতে রাখতে পারেন, কিন্তু তাকে আর টি-20তে কেন রাখবেন? নাজমুল হোসেন শান্ত 2 ইনিংসে সেঞ্চুরি করেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে তার ব্যাটিং এর ধরন, তার যেই সুইপ শটগুলো সে খেলেছে অসাধারণ। ডাউন দ্য ট্র্যাক এসে যে ডাউন দ্য উইকেট এসে যে স্টেট ড্রাইভগুলো ছিল, স্টেটে মাথার উপর দিয়ে যে 6গুলা ছিল, দেখার মতো ছিল। অপরদিকে সাদমান একটা ভালো ইনিংস খেলেছে, সেকেন্ড ইনিংসে 76 রানের ইনিংস। মুশফিকুর রহিম যথেষ্ট ভালো খেলেছে, প্রথম ইনিংসে 163, সেকেন্ড ইনিংসে ব্যাড লাক 49-এ রান আউট হয়ে গেছে, যথেষ্ট ভালো খেলেছে। এনামুল হক বিজয় ভালো করতে পারে নাই, তার মানে কি তাকে বসিয়ে দেওয়া হবে? বসিয়ে দেওয়া উচিত হবে? আমার মতে উচিত হবে না। তাকে মিনিমাম দলে এনেছেন এত বছর পরে, তাকে মিনিমাম 3টা টেস্টে সুযোগ দেওয়া উচিত। 3টা টেস্টে 6টা ইনিংস তাকে খেলানো উচিত হবে। মমিনুল হক ভালোই করেছে। জাকির আলী অনেক করতে পারে নাই, তবে এর আগে সে রান করেছে, তাকে নিয়ে ট্রোল করা প্রয়োজন নেই। কিংবা লিটন কুমার দাস প্রথম ইনিংসে 90 রান করেছে, ভালো খেলেছিল, তবে তার যে শটে সে আউট হয়েছে এটা নিয়ে আলোচনা হতে পারে। সেকেন্ড ইনিংসে ভালো করতে পারে নাই। বাংলাদেশের এই হচ্ছে ব্যাটিং লাইনের অবস্থা। বোলিং লাইনে তো বললামে স্পিনাররা ভালো বল করেছে। কোন জায়গায় সাহসিকতা দেখাতে পারতো? এখন আসি। প্রথম ইনিংসে বাংলাদেশ দল যখন 458 রানে 6 উইকেট পড়ে যায়, তখন এটাকে আর লম্বা করার প্রয়োজন ছিল না। 495 রান, কত রান যোগ করেছে? 40 রান। 40 রানে করতে গিয়ে কত ওভার খেলেছে?
এটা লম্বা করার প্রয়োজনই ছিল না, ওইখানে ডিক্লেয়ার ঘোষণা করলে একটু সাহসিকতা বাংলাদেশ যদি দেখাতো, আজকে ওই সেকেন্ড ডেতে 15-20 ওভার বেঁচে যেত। ওই 15-20 ওভার যদি শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠানো হতো, তাহলে বাংলাদেশ দল ওই 15-20 ওভারে মিনিমাম 2 থেকে 3টে উইকেট শ্রীলঙ্কার ফেলে দিতে পারতো। শেষ বিকালে সবসময় উইকেট যায়, এবং বাংলাদেশ দল সেকেন্ড ইনিংসে আজকে যখন নাজমুল হোসেন শান্ত সেঞ্চুরি করলো, এটাকে আর টেনে লম্বা করার দরকার ছিল না। নাইম হাসান পরবর্তীতে 21 বল না 25 বল খেলছে, আরো কয়েকজনে জাকির আলী অনিক 7-8 বল খেলছে, লিটন কুমার দাস 7-8 বল খেলছে। তার মানে 5-6 ওভার 6-7 ওভার তারা নষ্ট করছে, তারা খেলছে। এটা প্রয়োজন ছিল না। আপনি যথেষ্ট পরিমাণ টার্গেট আপনি দাঁড় করিয়েছেন, 250 রানের টার্গেট এনাফ। আপনি 300 রানের টার্গেট কোনোই দরকার নাই। ওভার আছে আর 40 ওভার বা 45 ওভার আগে যদি তাদেরকে 250 রানের টার্গেট দিয়ে তাদেরকে নামানো যেত, ডিক্লেয়ার ঘোষণা করা যেত, শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে নামাইতেন, তাহলে বাংলাদেশ দলের স্পিনাররা ভালো বল করেছে প্রথম ইনিংসে, সেকেন্ড ইনিংসেও এই যে 48 রানে তাদের 4 উইকেট ফেলছে। যদি রানের প্রেশারটা আরো কম থাকতো, ওভার যদি 45 ওভার থাকতো, রানের দরকার থাকতো 250 রান, তাহলে শ্রীলঙ্কা আরো বেশি প্রেসারে পড়ে যেত। বাংলাদেশের দলের একটা চান্স ছিল জয় লাভের। এই সাহসিকতাটা বাংলাদেশ দেখায় নাই। এটাও জানি কেন দেখায় না, কারণ অতীতে বাংলাদেশ দল যেভাবে খেলছে, যেভাবে হারছে, এই যে জিম্বাবুয়ের সাথে টেস্ট ম্যাচ হারছে, তারপরে ওয়ানডে সিরিজ হারলো আপনার আরব আমিরাতের সাথে, সবকিছু মিলে বাংলাদেশ দল একটু ব্যাকফুটে ছিল। বাংলাদেশ দল ওই সাহসটা দেখাতে পারে নাই। তবে দেখানো যেত, একটুটুকু রিস্ক নিতে পারতো, তাহলে রেজাল্ট বাংলাদেশের ফরে আসতো, বাংলাদেশ ম্যাচ হারতো না। কারণ 45 ওভারে লাস্ট দিনে 250 রানের টার্গেটে শ্রীলঙ্কা ম্যাচ জয়ের জন্য যেতই না, ওদের টার্গেটই থাকতো ম্যাচ ড্র করার। এতে করে বাংলাদেশ দল আরো বেশি চেপে বসতে পারতো শ্রীলঙ্কার ঘাড়ে, শ্রীলঙ্কার আরো বেশি উইকেট যাওয়ার সম্ভাবনা ছিল, পসিবিলিটি ছিল বাংলাদেশ জয়ের। ওভারঅল বাংলাদেশ দল ভালো খেলেছে। অনেকদিন পরে বাংলাদেশ দলের ব্যাটাররা রান করেছে, বোলাররা উইকেট পেয়েছে। কংগ্রেচুলেশন মুশফিকুর রহিম, কংগ্রেচুলেশন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, এবং ফাইফার পেয়েছে নাইম হাসান। ভালো করেছে বাংলাদেশ দল, তবে একটু সাহসিকতা দেখালে ম্যাচটা বাংলাদেশের ফরে আসার পসিবিলিটি ছিল। কিছু কিছু জায়গায় একটু রিস্ক না নিলে ম্যাচ জিতানো যায় না। শুভকামনা রইল পরবর্তী টেস্ট ম্যাচের জন্য।